সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি ও করণীয়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতিবিদ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি। আমাদের দেশের অর্থনীতি অনেক লম্বা সময় ধরে ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে, নানামুখী। তো বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে শুল্ক যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহ শৃঙ্খলার অনিশ্চয়তা দেখা যাচ্ছে ইতিমধ্যে। এই বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি এখন কি দেখছেন? জি, ধন্যবাদ। দেখুন, যে আসলে আমরা কোভিড পরবর্তী সময় থেকে যে ঝুঁকিগুলার কথা বলছি, সেই জায়গাগুলা থেকে কোনোভাবেই যেন অর্থনীতি আর ঘুরে দাঁড়াতে পারছে না। তারপরেও আশাবাদ যে বাংলাদেশের এই অবস্থার প্রেক্ষাপটেও যে প্রবৃদ্ধি অর্জনের কথা, সেই প্রবৃদ্ধি তো অর্জন করতে পারছে না, কিন্তু তারপরেও 4% প্রবৃদ্ধি, সেটা পজিটিভ। ঋণাত্মক গেলে ঝুঁকিটা যা হতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা আশা রাখতে পারি ঝুঁকির মধ্যেও। এখন তারপরেও আমাদের যে স্বাভাবিক প্রবৃদ্ধির হার, যেটা আমরা সাধারণত 7 থেকে 8% মধ্যে চিন্তা করতে পারি, 6-এর উপরে অবশ্যই, সেই জায়গাটায় আমরা কোনোভাবেই যেতে পারছি না। সেই যেতে না পারার পিছনে যে ঝুঁকিগুলা রয়েছে, তার মধ্যে প্রধানত হচ্ছে আমাদের বিনিয়োগের ঝুঁকি। অর্থাৎ একটা দেশের বিনিয়োগের ঝুঁকি কোত্থেকে উদ্ভূত হয়, সেই উদ্ভূত হওয়াটা হচ্ছে কিন্তু ফিনান্সিয়াল সেক্টর থেকে। আমরা যদি আর্থিক সেক্টরের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে আর্থিক সেক্টরের যে ভঙ্গুর অবস্থা, এই জায়গাটা ঠিক না হলে আমার বিনিয়োগের অবস্থার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা থেকেই যাচ্ছে। অর্থাৎ বিনিয়োগ ঝুঁকির কারণে আমরা বিনিয়োগ ঝুঁকি কেন বলছি, কারণ হচ্ছে দেখেন, বর্তমানে যদি আপনি স্বাভাবিক বিনিয়োগ প্রবৃদ্ধির কথা বলেন, সেটা 4-5%, সেটা হচ্ছে বিগত 8 থেকে 10 বছর পিছনের দিকে, অর্থাৎ কোভিড পূর্ববর্তী সময়েরও আরো 4-5 বছর পূর্বে। অতএব সেই জায়গা থেকে এই ঝুঁকিটা থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বের হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রবৃদ্ধির যে আশাবাদ ব্যক্ত করি যে আমরা 7 থেকে 8% প্রবৃদ্ধি অর্জন করব, সেটা সম্ভব হবে না। তার পিছনে দেখেন, আমরা এখন উচ্চ মূল্যস্ফীতিতে আছি, সেটা আমাদের লাইভলিহুডের ক্ষেত্রে ঝুঁকি। যারা গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ এবং স্থায়ী ইনকাম যাদের করে, তাদের জন্য কিন্তু একটা ঝুঁকি। অতএব এই লাইভলিহুড ঝুঁকিটা আসছে কোত্থেকে? রাষ্ট্রের সমষ্টিক অর্থনৈতিক সূচক, যেটা হচ্ছে মূল্যস্ফীতির যে ঝুঁকি, সেই ঝুঁকিটা, তার মানে এটা আমরা কমাতে পারছি না। সেজন্য এটাকে আমরা অর্থনীতির একটা ঝুঁকি হিসাবে, রিস্ক ফ্যাক্টর হিসাবে বিবেচনা করছি। এবং সেই ঝুঁকিটা যদি দেখেন যে এই মূল্যস্ফীতির কথা, তাহলে 2022 সাল থেকে আমরা 9 থেকে 12%, যেটা উচ্চ মূল্যস্ফীতি, পৃথিবী যখন মূল্যস্ফীতি তারা কন্ট্রোল করতে পারছে, তখন কিন্তু বাংলাদেশ পারে নাই। তার মানে বাংলাদেশ একটা রেজিলিয়েন্ট কান্ট্রি ছিল। তার মানে হচ্ছে ঝুঁকিকে মোকাবেলা করার যে সক্ষমতা ছিল, সেই সক্ষমতাটুকু যখন দেখাতে পারছি না, তখন কিন্তু মনে হচ্ছে যে আমরা সত্যিকারই আরো বড় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি কিনা। এই দিক যদি বলেন, তাহলে আমি বলবো মূল্যস্ফীতি একটা ঝুঁকি তৈরি করেছে। থার্ড ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আমি বললাম যে আর্থিক সেক্টরের দুর্বলতা, সেই দুর্বলতার প্রেক্ষাপটে বিনিয়োগ তৈরি হচ্ছে না। আর বিনিয়োগ তৈরির পিছনে সবচেয়ে বড় আমি বলি যে ফ্যাক্টর, যেটা ক্রীড়ানক হিসাবে রোল প্লে করে, সেটা কিন্তু হচ্ছে সুদের হার, যেটাকে আমরা সাধারণত পলিসি রেট হিসাবে অবহিত করি। সেই পলিসি রেটেও আমরা কিন্তু সব সেন্ট্রাল ব্যাংক কমাতে পারছে না। তো কমাতে না পারাটা হচ্ছে রাষ্ট্রের সাথে, আমি বলবো সরকার যে বাজেট দিচ্ছে, সেই বাজেটকে কিন্তু অনেক ব্যয় করছেন। তার মানে সম্প্রসারণ, যেন অর্থনীতির যেন সম্প্রসারণ হয়, প্রবৃদ্ধি আসে। ঠিক আছে, এখন এই প্রবৃদ্ধি আনতে গিয়ে আপনি কিন্তু মূল্যস্ফীতি কমানোর মানে আমি বলবো যে পলিসি রেট যে সামান্য পরিমাণ যদি কমাতেন, তাহলে কিন্তু আবার বিনিয়োগ বাড়তো, সেটা কিন্তু সম্প্রসারণমূলক মুদ্রানীতি হতো। তাহলে দুটো সম্প্রসারণ যদি একসাথে কাজ করত, তাহলে কিন্তু দেশটা ভালোর দিকে যেত। এখন দেখেন, একদিকে সম্প্রসারণ পার্লামেন্ট, আরেকদিকে সেন্ট্রাল ব্যাংক সংকুচন। অতএব সংকুচন এবং সম্প্রসারণ মিলে কিন্তু আরেকটা ঝুঁকি তৈরি করে। অর্থাৎ
আমরা বিনিয়োগের যে ঝুঁকিটা কথা বলছি সেটা কিন্তু থেকেই যাচ্ছে। এই উচ্চ সুদের হারে বিনিয়োগ বাড়বে, আর সেই বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়াবে, সেই সংখ্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। আপনি মূল্যস্ফীতি নিয়ে বলছেন, মূল্যস্ফীতি নিয়ে জানতে চাই। মূল্যস্ফীতি কিছুটা কমার আশঙ্কা করা হয়েছিল, কিন্তু সেই স্বস্তি আসলে সাধারণ জনগণ পাচ্ছেন না। এই সমাধান আসলে কবে হবে? দেখুন, মূল্যস্ফীতি আপনি গত মাসের কথা যদি চিন্তা করেন, জুনের কথা, সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি 9.42% থেকে 9.18%, অর্থাৎ কিছুটা কমার দিকে আসছে। কিন্তু 9-এর উপরে মূল্যস্ফীতি, সেটা অবশ্যই জনগণের ঘাড়ে একটা বোঝা। তাই আপনি স্বস্তিদায়ক কখন মনে করবেন? যখন আমরা স্বাভাবিকভাবে আমাদের যে মজুরির বৃদ্ধির হার, সেটা যদি বেশি হয় মূল্যস্ফীতির চেয়ে। এখন বাংলাদেশের স্বাভাবিক মজুরি বৃদ্ধির হার 6% মতো। এখন সেখানে যদি 9% মূল্যস্ফীতি হয়, স্বাভাবিকভাবেই এটা কোনো ক্রমে স্বস্তিদায়ক নয়। তাই স্বস্তিদায়ক হবে যখন আমরা সেটাকে আমাদের যে সমাধানে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? দেখেন, এটা সরকারের উদ্যোগের চেয়ে অনেক ফ্যাক্টরসের উপর নির্ভর করে। আপনি শুরুতেই যে কথাগুলা বললেন যে বৈশ্বিক অর্থনীতি, এর প্রভাবটা আমাকে কিভাবে প্রভাবিত করবে। এখন বৈশ্বিক অর্থনীতিতে আপনি ইরান যুদ্ধ যদি থেমে যায়, ধরেন ফর এক্সাম্পল, আমরা বললাম সাডেনলি স্টপড হয়ে গেল, এখন কিন্তু এই একটু শান্তি আলোচনার মধ্য দিয়ে $100 কিন্তু $74-75 নামছে তেলের মূল্য। অতএব সেই জায়গাটায় আপনি বলতে পারেন, তাহলে বৈশ্বিক অর্থনীতির যদি শান্তির জায়গা প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা বিশাল সুযোগ তৈরি হবে, যে আমাদের প্রবৃদ্ধি বাড়ানোর সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেটাই অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের অনেক ক্ষেত্রেই ধরেন প্রাকৃতিক দুর্যোগ, এই যে গতকালকে থেকে যে বৃষ্টি, সেটা কিন্তু বিভিন্ন দিকে যখন বন্যার সংবাদ শুনেন, এখন বিষয়টা হচ্ছে দেখেন, বড় ফসল অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এখন বড় ফসল ক্ষতি হওয়ার পরে এখন যদি আবার যেটা আমরা ভাদ্র আশ্বিন মাসে রোপণ করবে, সেই ফসল যদি আবার নষ্ট হয়ে যায়, তখন আরেকটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। সেটা হচ্ছে খাদ্য ঘাটতির ঝুঁকিতে বাংলাদেশ পড়বে কিনা, সেটা কিন্তু একটা শঙ্কা তৈরি করে। অতএব শুধুমাত্র যে রাষ্ট্র পরিচালনা না, কিছু প্রাকৃতিক দুর্যোগপূর্ণ, যেহেতু বাংলাদেশ পৃথিবীতে একটা ভালনারেবল টু শকস, এই ন্যাচারাল শক, অতএব সেই জায়গাগুলোও কিন্তু অনেকটা বড় রোল প্লে করে। ব্যাংকিং খাতের কথা যদি বলি, ব্যাংকিং খাতে একটি ভঙ্গুর অবস্থা অনেক লম্বা সময় দিয়ে আসলে চলছে। তো ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, তারল্য সংকট ও দুর্বল সুশাসন নিয়ে উদ্বেগ রয়েছে। এটা কি অর্থনীতির সবচেয়ে বড় অভ্যন্তরীণ ঝুঁকি নয়? কি বলবেন? ডেফিনেটলি, যেটা আমি আমার প্রথম শুরুতেই বলেছি, যে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য যে ঝুঁকিটা, সেটা হচ্ছে বিনিয়োগ। আর বিনিয়োগ করবে ফিনান্সিয়াল আর্থিক প্রতিষ্ঠানগুলো। অতএব আর্থিক প্রতিষ্ঠান যখন ঝুঁকিতে থাকে, তখন বিনিয়োগকে সবল করার যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু সফল হয় না। অতএব ব্যাংক সেক্টরকে দাঁড় করানোর জন্য সরকার 18 মাসের একটা পরিকল্পনা নিয়েছে, যে খেলাপি ঋণগুলার বিষয়ে তারা কিভাবে কমাবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা এক ধরনের ভালো লক্ষণ যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেট আপ করেছে, এবং লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছার জন্য যে কার্যক্রম, সত্যিকার অর্থে সেই কার্যক্রমটা ভিজিবল হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা পরবর্তী মাসগুলো যখন যাবে, তখন প্রকৃতপক্ষে সিনারিওটা আসবে, যে ভঙ্গুর যে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলা রয়েছে, সেগুলা দাঁড়াতে পারছে কিনা, যেগুলা মার্জ করেছে সেগুলার বিষয়ে আসলে কি ধরনের ফলাফল আসে, অনেক কিছুর। ইভেন যে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান যা রয়েছে, সেই বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও কি ধরনের সিদ্ধান্ত নেই, বিশাল খেলাপির মধ্যে জড়িয়ে রয়েছে, এবং তাদের ফিনান্সিয়াল ফ্লো, ইনফ্লো বলতে নাই, কিন্তু আউটফ্লোর চাপ রয়েছে। অতএব সেগুলা কিভাবে সামাল দেয় সার্বিকভাবে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, তার উপরে কিন্তু এই ঝুঁকিটা নির্ভর করছে, যে আমরা কতটুকু আমরা এই মোকাবেলা বিষয়ে করতে আরো পারি। শুনবো, তবে একটি বিরতির পরে। দর্শক, নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আমি আপনাকে জানতে চাই, ইতোমধ্যে তো নতুন সরকারের বাজেট ঘোষণা হয়েছে, খুব বড় একটি বাজেট আমরা পেয়েছি। এই নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করছেন? রাজস্ব আদায় নাকি ব্যয় ব্যবস্থাপনা? জি, দেখেন, দুটোই সমভাবে গুরুত্বপূর্ণ। ইন এ সেন্স, যে আপনি যদি টাকা আদায় করতে পারেন, আর্ন করতে পারেন, তাহলেই আপনি ভালোভাবে স্পেন্ড করতে পারবেন। অতএব ভালোভাবে খরচ করাটা নির্ভর হচ্ছে যে আপনি কত স্মুথলি ইনকামটা করতে পারেন। এখন সেই জায়গাটায় এক ধরনের ঝুঁকি থাকে। সেই ঝুঁকিটা হচ্ছে কি, আমরা যখন বর্তমান এবং অতীতের দিকে তাকাই,
তখন আসলে যে এনবিআর কে দেখি সেই এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে না। স্বাভাবিকভাবেই আমরা এর উপর ভিত্তি করে যখন ভবিষ্যতের কথা বলি তখন মনে করি বাজেটে যে রেভিনিউ টার্গেট দেওয়া হয়েছে 6,97,000 কোটি টাকা, সেটা অর্জন এক ধরনের ঝুঁকি থেকে যায়। তার মানে হচ্ছে এই ঝুঁকিটা যত বাড়বে, বাজেট বাস্তবায়ন করাটা যেটা আপনি এক্সপেন্ডিচার ইনকার করতে হবে সেটা সাপোর্ট হিসাবে কিন্তু ইনকাম কাজ করে। অতএব সাপোর্ট যত দুর্বল হবে ওই জায়গাটার ঝুঁকি তত বাড়বে। এখন বিষয়টা হচ্ছে ওই ঝুঁকিটাকে আমরা শুধুমাত্র ওইভাবে দেখি না যে একটা দেশের এডিপি বাস্তবায়ন যদি সঠিক সময়ে অর্থায়ন করতে পারে এবং নির্ধারিত সময়ে কাজটা করতে পারে তাহলে সেটা আমার প্রবৃদ্ধিকে যতটুকু সহায়ক রোল প্লে করে। কারণ আমরা কিন্তু এটাকে পাবলিক ইনভেস্টমেন্ট বলি, এডিপির যে বাস্তবায়ন সেটা হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট। তাহলে পাবলিক ইনভেস্টমেন্ট কেন করে সরকার? কারণ হচ্ছে ব্যক্তি খাতকে উৎসাহিত করার জন্য, কারণ ব্যক্তি খাতের একটা কমপ্লিমেন্টারি রোল প্লে করে। অর্থাৎ পাবলিক সেক্টর যত ভালো করবে প্রাইভেট সেক্টর তত ভালো করবে। অতএব এই সহায়ক ভূমিকাটা যদি দুর্বল হয়ে যায় বাস্তবায়নের ক্ষেত্রে, তখন পাবলিক প্রাইভেট সেক্টর যেভাবে গ্রোথকে সহায়ক রোল প্লে করে সেটা কিন্তু আর পারে না। অতএব আমার কাছে ঝুঁকি মনে হয় যে আমরা যে এডিপিতে 3 লাখ কোটি টাকার উপরে রেখেছি সেই টাকাটা যখন আপনি প্রজেক্ট শুরু করবেন, আপনি যদি কন্ট্রাক্টরকে রাইট টাইমে টাকা দিতে না পারেন তাহলে তার জন্য সময় বাড়ে। সময় বাড়ানোর কারণে আমাদের প্রজেক্টের হিউজ কস্ট বাড়ে। এক হচ্ছে খরচ দুইভাবে বাড়ে, একটা হচ্ছে আমরা বলি টাইমের কারণে, আরেকটা হচ্ছে নিজে যখন বেশি সময় নেয় তখন বলা হয় যে আমার এই জিনিসগুলো ইনফ্লেশন হয়ে গেছে, তার মানে প্রাইসটা ইনফ্লেটেড হয়ে গেছে, সেটাকে অ্যাডজাস্ট করতে হয়। কস্ট ওভাররান এবং টাইম ওভাররান এই দুটোর কারণে বাংলাদেশে বিরাট পরিমাণ আমি বলবো অপচয় হয়। অতএব বর্তমান সরকারের উদ্দেশ্য কিন্তু অতীত সরকার থেকে শেখা যে এই জায়গাগুলোয় দুর্নীতি হয় এবং সেই দুর্নীতি হয় এই টাইম ওভাররান এবং কস্ট ওভাররানের কারণে। এখন সঠিক সময়ে দেয়া এবং এই দুটো সময় কমিয়ে আনার মাধ্যমে সরকারের সফলতা নির্ভর করছে। একই সাথে ব্যক্তি খাতকে কতটুকু গতি সঞ্চার করতে পারে সরকার সেটা দেখার সময়। বিনিয়োগের কথা যদি বলি, বেসরকারি বিনিয়োগ এখনো প্রত্যাশিত গতিতে বাড়ছে না। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বর্তমান সময়ে আসলে কি ধরনের সংস্কার প্রয়োজন? দেখুন, প্রথমত বিনিয়োগকারীরা বলবেই, যেহেতু আপনি সরকার মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কথা বলছি, গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর, সেন্ট্রাল ব্যাংক যখন সংকোচনমূলক মুদ্রানীতিতে থাকে স্বাভাবিকভাবে আপনি ব্যবসা ভালো করবেন বলছেন কিন্তু আপনি সংকোচনের কথা বলছেন, সেটা এক ধরনের কন্ট্রাডিক্টরি। অতএব সরকার গভর্নর সেন্ট্রাল ব্যাংকের উচিত ছিল যে আমি বলবো ফিসক্যাল পলিসির সাথে মানে মিলিয়ে এটাকে একটু ইন্টারেস্ট রেট কমানো, সামান্য হলেও সেই জায়গাটা একটা পজিটিভ ইন্ডিকেশন তৈরি করতো বিনিয়োগের ক্ষেত্রে। আমার মনে হয় হয়তোবা এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার কিছুটা হলেও সুযোগ রয়েছে, কিন্তু তারা বলবে মূল্যস্ফীতি উস্কে দিবে। তাহলে মূল্যস্ফীতিকে আমরা কিছুটা স্যাক্রিফাইস করি, কিন্তু ভবিষ্যতের সম্প্রসারণের মাধ্যমে মূল্যস্ফীতি কিন্তু আমাদের কমাতে হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি কতটা সহায়ক? সেই জায়গাটাই বললাম যে নতুন মুদ্রানীতিতেও সেই কন্ট্রাকশনারি জায়গাটাই রয়েছে। সেটাকে সামান্য যদি এক্সপানশনারি বলতে 10% পলিসি রেট, তারা হয়তো বলতে পারতো 9.75, তখন ব্যবসায়ীদের মধ্যে কি আশা জাগতো যে ভবিষ্যতে হয়তো পলিসি রেট আরো কমবে, আমার কস্ট অফ ডুইং বিজনেস কমবে। আর বাংলাদেশে কস্ট অফ ডুইং বিজনেস শুধু ইন্টারেস্ট রেটের সাথে না, আপনারা জানেন। অতএব আমাদের যে অন্যান্য যেমন সকল ব্যবসায়ীদেরকে যখন ট্যাক্স দেওয়ার কথা বলছে, তারা বলছে যে আমার চাঁদাবাজি বন্ধ করেন তাহলে আমরা কিন্তু ট্যাক্স দিব। অতএব সেই জায়গাটার কথা চিন্তা করতে হবে যে আমরা আসলে এই চাঁদাবাজির জায়গাটা বিজনেসে কতটুকু সরকার শক্ত হাতে দমন করতে পারছে, তার উপরেও কিন্তু ব্যবসায় কত গতি আসে এবং বিনিয়োগে কত গতি আসে সেটা নির্ভর করে। কর আদায় বাড়াতে এনবিআর সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এতে ব্যবসায়ীরা যেন অতিরিক্ত চাপে না পড়েন, এই ভারসাম্য কিভাবে আনা সম্ভব কি বলবেন? ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অসংযোগলগ্ন কথা বলে থাকেন। যেমন যিনি দিচ্ছেন তার তো দিতে হবেই, কিন্তু যিনি দেওয়ার যোগ্য কিন্তু দিচ্ছেন না তাকে কি রাষ্ট্রের আনতে হবে? রাষ্ট্র কিভাবে সম্প্রসারণ করবে, রাষ্ট্র কিভাবে আয় বাড়াবে? কারণ তার জাল যদি বড় না করে তাহলে কোনো মতেই সেটা বাড়বে না। অতএব অযৌক্তিকভাবে যে দিচ্ছে তার উপর যেন প্রেসার
কোনোভাবেই না হয়, এবং যাদের আসার দরকার তাদেরকে রাষ্ট্র তার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আনতে বাধ্য করবে, তাহলেই কিন্তু সরকারের রেভিনিউ বাড়বে। আর যদি একই জায়গায় অবস্থান করে বলে যে আমরা রেভিনিউ 4 লাখ কোটিকে 7 লাখ কোটিতে না, এটা দিবা স্বপ্ন হবে। অতএব সরকারকে এই এক্সপানশনারি পলিসিতে যেতেই হবে এবং ইনক্লুসিভ করতে হবে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।